এখন জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু, একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাদমস্তক ইসলাম বিদ্বেষী। আপনি যদি বলেন উনি জামাত ইসলামী বিদ্বেষী, চরমোনাই পীরের বিদ্বেষী, না, উনি ইসলাম বিদ্বেষী। ওনার বক্তব্য কালকে দেখেছি, এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনো ধর্মীয় রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য হয়েছিল না। মুক্তিযুদ্ধ হয়েছে কেন আপনি বলেন তো? মুক্তিযোদ্ধা তো এখনো বেঁচে আছে। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা ইসলাম বিদ্বেষী কিনা, তারা ধর্ম বিদ্বেষী কিনা। সমঝোতার ভিত্তিতে নাকি চাঁদা খাওয়া জায়েজ আছে, নাউজুবিল্লাহ মিন যালিক। ওকে কি খেয়েছে এই ফতোয়া দিয়েছে আল্লাহ জানে। এর আগে যেমন উল্টাপাল্টা ফতোয়া 17 বছর শুনতাম, এখনো অনেকে দেওয়া আরম্ভ করে দিয়েছে। তেল দিতে পারে না ঠিক মতো, বলছে হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। মানুষের বিবেক কোন যায়? তাহলে তারে বলার দরকার যে সংসদের গেট থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত তো প্রায় অনেক দূর রাস্তা, একটু হেঁটে জানতো, শরীর ভালো থাকবে আপনার। সে তো একেবারে গেটে যেয়ে নামে, আর আমাদেরকে উপদেশ দেয় আমরা তেল পাচ্ছি না, এই জন্য হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকবে। কেউ যদি সূরা লাহাব পড়ে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা নসর পড়ে, নামাজ হয়ে যাবে অনিচ্ছাকৃত পড়লে, কিন্তু মাকরুহ হবে। আর ইচ্ছা করে যদি মাস্তানি করে পড়তে চান, আপনার নামাজ বাতিল। সিরিয়াল মেনটেন না করলে পৃথিবীতে বহু বিপর্যয় হয়, এই সিস্টেম আমরা দেখেছি। এই বাংলাদেশে 17 বছর যারা দায়িত্বে ছিল, সরকারের বহু পদ পদবি বিভিন্ন চেয়ারে সিরিয়াল হিসাবে যাদের বসার কথা ছিল তাদেরকে না বসিয়ে সিরিয়াল মেনটেন করে অন্য কাউকে বসিয়েছে। এই জন্য সেই জায়গাটা পুরা নষ্ট হয়ে গেছে। এরকম চেয়ার বাংলাদেশে ছিল না? আমাকে কিছু বসতেছেন নাকি আন্দাজে বললেন ছিল? এই যে যিনি চলে গেছে বিদেশে, ওনার নাম আমি নিতে চাই না, ওনার খামখেয়ালের কারণ সিরিয়াল মেনটেন না করে যে চেয়ারে বসানোর দরকার ছিল সিরিয়াল হিসাবে তাকে না দিয়ে সেই 20 নম্বরে যিনি আছে তারে আত্মীয়তার পরিচয় দিয়ে নিয়ে এসে আপনি বসিয়ে দিবেন। এটা করে কি আমাদের দেশ উপরে গেছে না আরো নিচে গেছে? এখনো যদি কেউ এই সিরিয়ালগুলো না ঠিক রাখে, দেশ এবং বহির্বিশ্বের যে সমস্ত ষড়যন্ত্রগুলো আছে মোকাবেলা করা সম্ভব না। মন লাগছে আমার দল করে, আমার আত্মীয় হয়, আমার ছেলের বিয়ে হয়, দিয়ে দিলাম। দিয়ে দিয়ে কি হচ্ছে আপনি টের পাচ্ছেন? এদেশে 92% মুসলমান, তাদের সেন্টিমেন্ট আপনাকে বোঝা লাগবে। যিনি দায়িত্বে আছেন সর্বোচ্চ বাংলাদেশে জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি যদি এখন খামখেয়ালি করে আমার অমুক দল করতো অনেকদিন, উনি আমার অমুক আত্মীয় হয়, এইটা করে যদি উনি সিরিয়াল যেভাবে দেওয়ার কথা, যাদেরকে দেওয়ার কথা ওদেরকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে এসে বসায়, ওই জায়গাটা নষ্ট হবে এবং এদেশের মানুষের মন সে জীবনেও পাবে না। এখন জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা ইকবাল হাসান মাহমুদ টুকু, একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাদমস্তক ইসলাম বিদ্বেষী। এই তালিমি করে কিন্তু আমাদের সর্বনাশ করেছে। আমাদের মা বোনরা, এমনকি আমার পাড়াতে তালিম খেয়ে বসে আছে। এইটার একটা আপনারা উল্টা ন্যারেশন দেন যে তালিম দিয়ে করতেছো, পরে তো ঘর থেকে বাইরে দিবে, জামাইকে 4 বিয়ে করার হালাল করে দিবে। আইব খান আইন করে দিয়ে গেছে পারমিশন লাগবে, তখন পারমিশনও লাগবে। আপনি যদি বলেন উনি জামাত ইসলামী বিদ্বেষী, চরমোনাই পীরের বিদ্বেষী, না, উনি ইসলাম বিদ্বেষী। ওনার বক্তব্য কালকে দেখেছি, এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোনো ধর্মীয় রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য হয়েছিল না। মুক্তিযুদ্ধ হয়েছে কেন আপনি বলেন তো? মুক্তিযোদ্ধা তো এখনো বেঁচে আছে। আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা ইসলাম বিদ্বেষী কিনা, তারা ধর্ম বিদ্বেষী কিনা। এর আগে তারেক রহমানের যে সমস্ত নামগুলো বাংলাদেশে ছড়ানো, বিশ্বের মানুষ জানে, ওনারে খাম্বা বলে ডাকে, ওনার কারণে না, এই যে এইটুকুর কারণে।
ওনারা যে খাম্বা বলে ডাকা হয় এইটুকুর কারণে, কারণ এই জায়গাটায় এর আগে উনি মন্ত্রী ছিল। উনি এই সমস্ত জায়গাগুলোতে দায়িত্ব পেলে কি হাহাকার লাগে। আপনি এখন এই যে মজমপুরে তেল পাম্পে যান, বিআরবি কেবলের তেল পাম্পে যান, মন্ডল ফিলিং স্টেশনে যান, কি অবস্থা দেখেন তো, কি হাহাকার চলছে। আমি সকাল থেকে মেডিকেলে ছিলাম, 5 লিটারের বেশি তেল দেয় না জেনারেটর চালাতে, অথচ বিশাল মেডিকেল কলেজ হাসপাতাল চালাতে কত মানুষের জীবন বিপন্ন এখন আপনি টের পাচ্ছেন। এই সমস্ত অযোগ্য মানুষগুলোকে না দিয়ে যারা যোগ্যতা সম্পন্ন, যারা দেশের মানুষের প্রতি দরদ রাখে, এরকম মানুষকে যদি আমার মনে হয় সিরিয়াল আকারে বসানো যেত, এই হাহাকারটা লাগতো না। এর আগেই তো সে পরীক্ষিত ছিল, পরীক্ষা দিয়ে অন্তত পরীক্ষায় ফেল করেছে, যার কারণে খাম্বা তারেক পর্যন্ত নাম হয়ে গেছে। তারেক কার এশারায় বা কাকে খুশি করার জন্যে কি মতলবে নিয়ে এসেছে আমরা জানি না। এরকম মানুষ যারা দেশের প্রতি কমিটমেন্ট দেওয়ার পরেও ঠিক রাখে না, যে মানুষগুলো মানবতার দরদি না, খালি নিজেদের আখের গোছানোর চিন্তা ভাবনা, যারা ইসলাম বিদ্বেষী, 96-92 ভাগ মুসলমানের দেশে এরকম মানুষকে আমার 100 ভাগ মানে আকাঙ্ক্ষা, ইচ্ছা যে এদের দায়িত্ব না দেওয়াই ঠিক, তাহলে চালাতে পারবেন না। আমি যে মাসলাটা থেকে এই কথাগুলো বললাম, আপনারা মাসলা বুঝেছেন যে সিরিয়াল আকারে এসব কিছু করার নিয়ম। কোরআন শরীফে আল্লাহ যেটা যেখানে সিরিয়াল ওইটা আগে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ঈমানদারেরা যদি ঈমানের দাবি করিয়ে থাকো, যদি মনে করো যে আমরা আল্লাহরই ইবাদত করব, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে রাজি থাকো। আমরা রাজি আছি না? একে মুখে মুখে নাকি অন্তর থেকে? যারা রাজি আছো আল্লাহরই ইবাদত করতে চায়, তাদের প্রতি আমার ঘোষণা, কুলু মিন তাজ্জিবাতি মা রাযাকনাকুম, যা খাবা রিজিক হিসাবে যেটা খাবা পান করবা, এটা যেন হালাল থাকে। নির্ধারিত ফরজ আদায় করার পর হালাল রুজি উপার্জন করা এটা একটা ফরজ। এটা কি? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাচ্ছে না, যাবেও না যে শরীরটা হারাম মালের দ্বারা লালিত পালিত হয়। এরকম মনে করেন 15টা হাদিস আমি না বলে 2টা শেষ করে দিলাম। এটা শেষ করে এবার বাস্তবতায় নিয়ে যাওয়া লাগবে না, যে হালাল রুজি তৈরি করা লাগে যে সমস্ত পদ্ধতিতে, ক্রাইটেরিয়াতে, যে সমস্ত প্রক্রিয়ায়, ওই প্রক্রিয়াগুলো আমরা বাংলাদেশে তৈরি করতে চাই। এই প্রতিটি সেক্টর আমরা এইভাবে গড়ে তুলবো যেখানে হালাল রুজি অন্তত 2 টাকা হোক, আমার হারাম রুজি 20 টাকার দরকার নেই। এটা যদি আমরা বোঝাতে সক্ষম হতাম, সারা দেশের আজকের 3.5 লাখ 4 লাখ মসজিদে সবাই একসাথে, মুসল্লি যত শোনে 92 ভাগ মুসলমান, সবাই যদি এটা নামাজের মতো বুঝতো যে আল্লাহর সিরিয়াল আগে হালাল খাবার, এরপরে আল্লাহকে ডাকাডাকি, এরপরে ইবাদত বন্দেগীর শুকরিয়া আদায়, এভাবে প্রতিনিয়ত বলতে থাকলে আমার মনে হয় হালাল রুজির সিস্টেমগুলো এই দেশে আরও সহজলভ্য হতো। কিন্তু আমরা এই যে পদ্ধতিগুলো সামনে নিয়ে আসা লাগবে, ওইগুলো আর বলতে চাই না। ওই খালি ফজিলত বর্ণনা করি শেষ। ফজিলত আমি এখানে বর্ণনা করে ছেড়ে দিলাম, কিন্তু সিস্টেমগুলো যদি আপনি না পাল্টান, এই জায়গাগুলোতে যারা বসে আছে ওদেরকে শুধু হাদিস শুনিয়ে কান্নাকাটি করে নসিহত করে জীবনও হালাল রুজিতে নিয়ে যেতে পারবেন না। কুষ্টিয়ার ডিসি আসতে 50, কমপক্ষে এখন 30 থেকে 50 কোটি টাকা খরচ করে মনে করেন আসা লাগে। এর আগে 20 কোটি পর্যন্ত শুনেছিলাম। একটা ডিসি এসপি আসতে 50 লাখ টাকা দিয়ে তারপরে এই চেয়ারে বসা লাগে। কুষ্টিয়ার সদর থানার ওসি ওনারে এখানে আসতে 20 লাখ টাকা অন্তত উপরওয়ালাকে দিয়ে আসা লাগে। এখন উনি মসজিদে নামাজ পড়তে এসে যে বসে আছে, ওনারে যদি এখন আমি হালাল রুজির ওয়াজ শোনাই, কান্নাকাটি করে একেবারে পাগল করে দিলাম, উনিও কান্নাকাটি করে মসজিদ থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় বলবে যে হালাল রুজি তো ঠিক আছে, কিন্তু এই যে 20 লাখ টাকা আমি খরচ করে আসলাম আমার বাবার টাকা এই চেয়ারটা পাওয়ার জন্যে, তো এই চেয়ারে যেন 20 লাখ টাকা খরচ না হয় সেই কথা তো বললেন না। টাকা তো আমি খরচ করেছি, ওই টাকা আমার তোলা লাগবে না? তাহলে আপনার এই ওয়াজ শুনে কান্নাকাটি করলে আমার 20 লাখ টাকা চলে আসবে?
আমি কথা মনে হয় বোঝাতে পেরেছি। এই সিস্টেমগুলো আমরা পাল্টাতে চাই। আমরা হালাল রুজির পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করি, আর যত বাধা আসে এই জায়গায়, যতগুলো হালাল পদ্ধতি অবৈধ বৈধ পদ্ধতি কুষ্টিয়াতে চালু করতে চাচ্ছি সেখানেই বাধা। কুষ্টিয়ার মজমপুর গেট থেকে শুরু করে যতগুলো স্ট্যান্ড আছে, এখানে আল্লাহর কিছু বান্দারা মানে নিজের মনে করে চাঁদার নাম দিয়ে হোক আর বিভিন্ন সেলামের নাম দিয়ে হোক টাকা তুলতেছে। এই কাজটা কি সত্যি করে বলবেন বৈধ না অবৈধ? এ কাজ আমির হামজা না, যেই করতে যাক তার পেছনে আমাদের থাকার দরকার ছিল না? ওরা নিজেরা হারাম কাজ করছে আর আমাদেরকে মাজলুম অবস্থায় রেখে দিচ্ছে। আমরা নয় অনেকে মাজলুম হয়ে দিচ্ছি, কিন্তু ওরা তো হারাম খেয়ে ওদের শরীরটা জাহান্নামী বানাচ্ছে। ওদেরকে বাঁচানো লাগবে না? এই বাঁচাতে গেলেই কিছু মানুষ দেখি পেছনে লেগে যায়, না এই কাজ কি এমপির কাজ? ও যদি একটু হাদিয়া তোফা না নেয়, একটা চাঁদাবাজির নাম তো এখন ওই যে কি বানিয়েছে যেন সমঝোতা, সমঝোতার ভিত্তিতে নাকি চাঁদা খাওয়া জায়েজ আছে। নাউজুবিল্লাহ মিন যালিক। ওকে কি খেয়েছে এই ফতোয়া দিয়েছে আল্লাহ জানে। এর আগে যেমন উল্টাপাল্টা ফতোয়া 17 বছর শুনতাম, এখনো অনেকে দেওয়া আরম্ভ করে দিয়েছে। তেল দিতে পারে না ঠিক মতো, বলছে হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকে। মানুষের বিবেক কোন যায়? তাহলে তারে বলার দরকার যে সংসদের গেট থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত তো প্রায় অনেক দূর রাস্তা, একটু হেঁটে জানতো শরীর ভালো থাকবে আপনার। সে তো একেবারে গেটে যেয়ে নামে, আর আমাদেরকে উপদেশ দেয় আমরা তেল পাচ্ছি না, এই জন্য হাঁটাহাঁটি করলে শরীর ভালো থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা হালাল রুজির পরিবেশ তৈরি করতে চাই কুষ্টিয়া থেকে। কোনো অফিস আদালত অন্তত যেন ঘুষ না থাকে। বারবার আমরা রেট দিতে চাই আপনাদের সাথে নিয়ে। যেখানে যেখানে দিচ্ছি কিছু বিরোধী বন্ধুরা আছে, তারা এসে এই সবল মারছে, না এই কাজ আপনার না। তো এতে আমার কোন কাজ সেটা বলেন তো? আমি চেয়েছিলাম 100 দিনের ভেতরে আমার কুষ্টিয়ার যত প্রতিষ্ঠান আছে এগুলো মানুষের কাছাকাছি নিয়ে আসবো, কিন্তু পারছি না। ওই যে বললাম যেখানে যেখানে হাত দিচ্ছি সব জায়গায় ঝামেলা। কুষ্টিয়া সদর হাসপাতাল নিয়ে যত কমপ্লেন আমার কাছে, বিশেষ করে ওখানের 1 নাম্বার 2 নাম্বার, 1 নাম্বারটা বাদ দিয়ে 2 আর 3 নাম্বারে যিনি আছেন তারে নিয়ে, আমি নাম নিলাম না। আজকে এই শপথ নেওয়ার পর থেকে আজকের এই 27 তারিখ পর্যন্ত কমপক্ষে 100টা কমপ্লেন তার নামে, তার ভেতরে প্রমাণিতই কমপক্ষে 70টা। বাকিগুলো আমি এগুলো অত খতিয়ে দেখিনি। আমি অলরেডি উপরে জানিয়েছি যে এরকম মানুষ থাকলে এটা দাঁড়াবে না। ওখানে 250টা বেড আছে, 250টা বালিশ বরাদ্দ হয় প্রতি বছরে মনে করে, অথচ বালিশগুলো 250 বালিশের 100 বালিশও ব্যবহার হয় না। বাকি বালিশগুলো হয় কোনো জায়গায় গোদামে আটকানো আছে, অথবা আল্লাহর ওলিরা বালিশও খেয়ে ফেলেছে। অথচ এক একটা বালিশ মনে করেন কিনতে নাই কত 200 টাকা খরচ হয় একটা বালিশে। অথচ এর আগে আমরা দেখেছি একটা বালিশের কভার কিনতে, কমপক্ষে একটা কভার কিনতে নাকি 1.5 লাখ টাকা চলে গেছে। অথচ বালিশ নাকি কি এই সমস্ত ঔষধ আসে 250 মানুষের জন্য, সেই ঔষধগুলো সব আটক করে রেখে ওখান থেকে নিজেরা ঔষধ বিক্রি করে। এরকম জায়গা নেই? আছে, আমাদের সদরে আছে। এরপরে আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, এখান থেকে বিভিন্ন কায়দায় টাকা পয়সা কালেকশন করে ওরা বলেছে এগুলো আমরা খাচ্ছি, ওই যান বিভিন্ন নাম দিয়ে। বলেন তো, আমি উপরে দোকানের নাম লিখে দিলাম বিসমিল্লাহ মদের দোকান, হবে? ভেতরে তো মাল কি, মাল তো হারাম। উপরে যত বিসমিল্লাহ লেখেন, আপনি একটা আয়ার কাছে টাকা নেন প্রতি মাসে মাসে 3000, ওই আয়া আমারে বলছে, খালা, খালা বলে না, ওই রান্না করে, ওই খালার কাছে অথবা ঝাড়ু দেয়, ওর কাছে আপনার পার্সেন্টেজ প্রতি মাসে মাসে 3000 5000 টাকা। সে কি করবে? এরকম 100টা কমপ্লেনের 70টা অলরেডি প্রমাণিত। এইরকম মানুষগুলো সব জায়গায় বসে আছে, সিভিল সার্জন থেকে শুরু করে, মেডিকেল থেকে শুরু করে, সদর হাসপাতাল, ডিসি, এসপি, টিওনো, ওসি। বলে হুজুর নাম ধরলে ওরা আপনার শত্রু হয়ে যাবে। ওরা কি আমার বন্ধু? ওরা তো এমনি শত্রু আছে। কে বন্ধু হবে শত্রু হবে ওটা আমি কোনোদিন ভাবিও নাই, কোনোদিন ভাববও না। আমার কাজ হবে, যেহেতু দায়িত্ব পেয়েছি, সঠিকভাবে থাকা।
বারবার তো বলে দিয়েছি আপনাদের যে 5 বছরে আমার একটা টাকা বাড়বে না, তো ছাতা আমি ভয় পেয়ে করবো কি? যাদের এরকম বাড়ানোর চিন্তা ভাবনা ছিল, আমাকে এক ভাই বলছিল যে লোকটা প্রায় 21-22 বছর ইনভেস্ট করছে, এবার মনে করেছিল সে টাকাগুলো তুলবে, সে টাকাগুলো তুলতে পারে না, এই জন্য অনেকের মাথা কিন্তু খারাপ হয়ে গেছে। ওরা এই সমস্ত কাজগুলোকে মনে করে এটা একটা প্রতিষ্ঠান, টাকা কামাই করার মেশিন, এখানে যদি 20 কোটি টাকা খরচ করি 5 বছরে 100 কোটি টাকা তুলবো। এরকম রাজনীতিবিদ দেশে নেই? আমি নাম নিলাম না তাদের। ঘৃণা করে এই মানুষগুলোর চরিত্র দেখলে। আপনি এই জায়গাটাকে প্রতিষ্ঠানকে ব্যবসা প্রতিষ্ঠান বানাবেন কোন কারণে? রাজনীতি করতে হলে এটা মানুষের জন্য আসেন, নেমে আসেন, আমার মতো ঘোষণা দিয়ে লাগেন যে 5 বছরে আপনার একটা টাকা বাড়বে না, আমি আজকে দায়িত্ব ছেড়ে আপনাকে দেবো, নেন। আপনার তো দায়িত্ব দিলে 5 বছরে দেখা যাচ্ছে 100 কোটি টাকার মালিক হয়ে যাবে। আমার মনে হয় বেশি বলে ফেললাম, একটু বেশি হয়ে গেছে। তারা আবার শুনলে বদদুয়া দেবে যে হুজুর মরুক। কালকে বাগেরহাটে আমির হামজা নামে একজনকে গুলি করে মেরে ফেলেছে, অনেকে মনে করছে আমি না, আমি এখনো বেঁচে আছি। তো বিভিন্ন রকমের জিনিস আসতেছে। সম্মানিত ভাইরা, আমরা আপনাদেরকে বাঁচাতে চাই, সময় অনেক হয়ে গেছে। আজ জমি জায়গা যেখানে রেজিস্ট্রি হয়, অফিসে যাওয়া যাচ্ছে না। অনেকে বলছে ওখানে একটু যাওয়া লাগবে, আমি কয়েকদিন পরে যাব। আমার মনে হয় বাংলাদেশের মহা দুর্নীতির জায়গা ওইটা। আমার তো এমনি মেজাজ হট হয়ে থাকে, কি যে হবে আল্লাহ ভাবে। ওই জায়গায় যা আমি হালকা পাতলা টাচ পেয়েছি, এরকম প্রত্যেকটা জায়গায় আমরা চেষ্টা চালাচ্ছি, কিন্তু পেরিয়ে উঠছি না। সরকার গঠন করতে পারলে হয়তো পেরিয়ে উঠতে পারতাম। কিছু কিছু মানুষ হয়তো আমাদের সাথে ছিল, তাদেরকে তারা যেন থাকতে না পারে, অলরেডি ওপেন অনেকে ঘোষণা দিয়েছে যে এই যে সাবেক যে ডিসি, তারে আমরা থাকতে দেইনি, আমাদের কাজের ডিস্টার্ব হচ্ছিল এই কারণে। আপনি কি মানুষের মতো কথা বললেন? সেই লোকটা কি তার নিজের স্বার্থে কাজ করছিল? সে তো কাজ করছিল আমাদের জন্যে। তাকে নিয়ে আমি কতগুলো পরিকল্পনা করে এগিয়ে যাচ্ছিলাম। মেডিকেল কলেজের 100 কোটি টাকার মেশিন পড়ে আছে, 100 কোটি। হরিপুর বিক্রি করলেও হবে না, অথচ সেই সম্পদ পড়ে আছে। 2011 সালের 9 অক্টোবর থেকে 16 সালের ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত ওটা চালু হওয়ার কথা ছিল, আর 26 সাল চলছে। বাংলাদেশের ইতিহাসে একটা প্রতিষ্ঠান 17 বছর পড়ে থাকে, নষ্ট হয়ে যায়, ইতিহাস নেই। পরশুদিন সংসদ যেহেতু বসবে, আমার সিরিয়াল এটা আছে, আমি তুলে ধরবো। মন্ত্রীর কাছে আমি হিসাব চাইব। উনি হয়তো বলবে আমার আগে যারা ছিল তারা করে নাই, আমি কি করব। না, এখন যেহেতু সময় এসেছে আপনাকে করা লাগবে। এর সাথে আমার 5টা জেলা জড়িত। অনেকে কথা শোনার পরে বলে খালি চাপাবাজি করে। চাপাবাজি করি তো আপনার কারণে, কারণ করতে গেলে তো খালি বাধা দেন, কত রকমের বাধা এটার জন্যে। কারণ যাদের মেডিকেল কলেজে 200 টাকা খরচ হবে, সেখানে আপনার কাছে গেলে খরচ হবে 20,000 টাকা। এই যে এদের বাধা না, এই মানুষগুলো তো তাদের ব্যবসা মাঠে মারা যাবে। এরকম বড় বড় যারা আছেন তারা বলছে থাক, এটা এখনই এত তাড়াতাড়ি করার দরকার কি, একটু লেন্দি হোক। লেন্দি আর কতদিন? 26 সাল চলছে, 17 বছর একটা সরকারি জিনিস পড়ে থাকবে। এরপরও যদি বলে লেন্দি হোক, আমরা তো মরে যাওয়ার পরে তখন আর ওই জিনিসগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে না? ওগুলো সব আমাদের টাকায় কিনা না? আপনি বলেন কত কোটি টাকা? 100 কোটি। আমি আজকে সকাল থেকে ছিলাম সেখানে, চালু করার জন্য আজকে বহু চেষ্টা চলছে। উপর থেকে অফিসারও এসেছিল, এখনো মন্ত্রণালয়ের কিছু ব্যাপার আছে। আপনারা দোয়া করেন আল্লাহ যেন সহজ করে দেয়, এবং এটা চালু হলে আমাদের এই আশপাশের 4-5টা জেলার মানুষের অনেক উপকার হবে। বিশাল ব্যাপার, 750 কোটি টাকার প্রজেক্ট। কত বললাম? 750 কোটি। ওর পাশে যে জমিটা পড়ে আছে ওটা 250 কোটি টাকা শোধ দেওয়া আছে। 250 কোটি টাকা সরকারকে দেওয়া, অলরেডি শোধ দেওয়া। অথচ সেটা এখন ঘ্যান্তাকাড়ি করে অনেকে নিজে ভোগ দখল করার চেষ্টায় আছে। অনেক ডাক্তার পর্যন্ত তার সাথে জড়িত, নিজেরা প্লট করে ফ্ল্যাট করে নিয়ে আর জিনিস সরকারের জনগণের জন্য বাজেট। কথা এখন মনে হয় বেশি হয়ে গেল, অনেক সময় হয়ে গেছে। আমি ঘড়ি ওটা ঠিক আছে।